জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনি কি জানেন যে আমরা যে বাংলা সাল গণনা করি সেটা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বঙ্গাব্দের প্রকৃত প্রবর্তক কে, দিল্লির সম্রাট আকবর নাকি বাংলার প্রাচীন রাজা শশাঙ্ক? প্রশ্নটা যে শুধু ক্যালেন্ডার বা সাল নিয়ে এরকমটা নয়, এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতি, বাঙালির আত্মপরিচয়। একদিকে বলা হয় যে ফসলি কর ব্যবস্থা সহজ করার জন্য আকবর নাকি বাংলা সাল চালু করেন, তার সভার জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজের হাত ধরে নাকি শুরু হয় বাংলা পঞ্জিকার গণনা, আর সেখান থেকেই আজকের এই বঙ্গাব্দ। কিন্তু অন্যদিকে রয়েছে ঐতিহাসিক যুক্তি যা বলছে বঙ্গাব্দের শেকড় আরো অনেক গভীরে। সপ্তম শতকে বাংলার মাটি থেকে উঠে আসা এক সাম্রাজ্য যার নাম গৌড়, যে সাম্রাজ্যের কর্ণধর ছিলেন শশাঙ্ক, যাকে বলা হয় প্রথম স্বতন্ত্র বঙ্গাধিপতি, তার রাজত্বেই নাকি সূচিত হয়েছিল আমাদের আজকের বঙ্গাব্দের। তাহলে আসল সত্যটা কি? আকবর যিনি দিল্লির সিংহাসনে ছিলেন, নাকি শশাঙ্ক তিনি বাংলার আত্মপরিচয়ের অন্যতম প্রধান স্তম্ভ? আজকের এই ভিডিওটাতে আমরা উন্মোচন করব ইতিহাসের সেই গোপন অধ্যায় যেটা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে কোনটা কেবল প্রচলিত প্রপাগান্ডা আর কোনটা প্রকৃত ইতিহাস। তো চলুন শুরু থেকে শুরু করা যাক ইতিহাসের এক গভীর অনুসন্ধান। বঙ্গাব্দের প্রবর্তক কে, আকবর নাকি শশাঙ্ক? লেটস রিভিল দ্য হিস্টোরিক্যাল ট্রুথ। দেখুন, বঙ্গাব্দের সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় বঙ্গ প্লাস অব্দ। তাই বঙ্গাব্দের বিশ্লেষণ করার আগে আমাদের এই দুটো শব্দ অর্থাৎ বঙ্গ এবং অব্দের মানেটা কিন্তু ঠিকঠাক করে বুঝতে হবে। বঙ্গ শব্দটা আমাদের পুরাণ থেকে এসেছে। আমরা জানি যে হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত। মহারাজ প্রহ্লাদের পুত্র ছিলেন বিরোচন, আর বিরোচনের পুত্র ছিলেন বলিরাজ, যিনি মহাবলী নামেও কিন্তু পুরাণে পরিচিত ছিলেন। মহাবলী বা বলিরাজের পুত্ররা ছিলেন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র এবং শুম্ভ্র। এরা প্রত্যেকেই এক একটা অঞ্চলের প্রতিষ্ঠাতা বা রাজা হয়ে উঠেছিলেন। এই অঞ্চলগুলো পরে তাদের নামেই পরিচিতি লাভ করে। যেমন বর্তমান বিহারের কিছু অংশের নাম হয় অঙ্গ, বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলের নাম হয় বঙ্গ, বর্তমানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের অঞ্চলের নাম হয় কলিঙ্গ। অর্থাৎ এই যে ভূমিতে আমরা বাস করি, যার প্রাচীন নাম বঙ্গ বা বঙ্গভূমি, এটার নাম এবং অস্তিত্ব ভারতের সনাতন সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবার আসি অব্দ শব্দের ব্যাখ্যায়। অব্দ একটা সংস্কৃত শব্দ যাকে ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করলে দাঁড়ায় অব্দ হলো অপ প্লাস দ। অপ মানে জল আর দ মানে হচ্ছে দান করা। সুতরাং অব্দ শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ালো যা জল দেয়। আসলে প্রাচীন ভারতে বর্ষাকাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তখন কৃষিকাজ বৃষ্টি নির্ভর ছিল। সেই কারণে বর্ষ বা বছরকে এমন একটা সময়কাল হিসেবে ধরা হতো যার সঙ্গে বৃষ্টি বা জল পাওয়া বা জল প্রাপ্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতো। তাই অব্দ মানে হলো সেই সময় বা পর্ব যেখানে জল আসে, মানে বৃষ্টি আসে, অর্থাৎ বর্ষ বা বছর। সংস্কৃত এবং প্রাচীন বাংলা সাহিত্যে এই অব্দ মানে যে বছর বা বর্ষ, এটা কিন্তু বহুবার ব্যবহৃত হয়েছে। আশা করি এতক্ষণে অব্দ শব্দটি যে পুরোপুরি সনাতন ভারতীয় শব্দ, এটা আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারলাম। তাহলে বঙ্গাব্দ হলো বাংলা সন বা বাংলা ক্যালেন্ডার, যেটা একটা ভারতীয় সৌর পঞ্জিকা, মূলত বাংলার সংস্কৃতি, কৃষি এবং ধর্মীয় জীবনধারার সঙ্গে যুক্ত একটা বর্ষপঞ্জি। তবে বঙ্গাব্দ যে শুধু একটা সাল এরকম নয়, এটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, সময় চেতনারও কিন্তু প্রতীক। যখন আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, তখন আসলে আমরা বাঙালির নিজস্ব ইতিহাস, মাটি এবং ক্যালেন্ডারের জয়গান করি। এখন প্রশ্ন হলো, কে কবে এই বঙ্গাব্দের প্রচলন করেন? ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বাংলার গৌড়ের মহারাজ শশাঙ্ক সপ্তম শতকে বঙ্গাব্দের প্রচলন করেছিলেন। এখন শশাঙ্ক কেন বঙ্গাব্দের প্রচলন করতে গেলেন, তার পেছনেও কিন্তু একটা ঠোস ইতিহাস রয়েছে। আমরা জানি যে গুপ্ত রাজবংশের শাসন আমলে সারা ভারত জুড়ে গুপ্ত সাম্রাজ্য বিস্তৃত ছিল। সর্বশ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের নামও আমরা প্রায় সকলেই জানি। কিন্তু অন্যান্য সব সাম্রাজ্যের মতো গুপ্ত সাম্রাজ্যের একসময় পতন হয়, আর ভারতে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের নানা দিকে নানা আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছিল। শশাঙ্ক ছিলেন গুপ্ত সাম্রাজ্যের পতনের পরবর্তী সময়ে বাংলার একজন ছোট জমিদার বা সামন্ত রাজার ঘরে জন্মানো একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ, যিনি গুপ্ত পরবর্তী সময়ে বাংলায় স্বতন্ত্র স্বাধীন সাম্রাজ্য স্থাপন করেছিলেন, যার নাম হলো গৌড়। আর গৌড়ের রাজধানী হলো কর্ণ সুবর্ণ। সেই দিক থেকে দেখলে শশাঙ্ক একজন সেলফ মেড কিং, মানে তিনি নিজেকেই নিজে রাজা হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তবে একটা কথা আছে না, যদি কখনো কোনো সফল পুরুষকে দেখো তাহলে জানবে তিনি একজন মহিষী মায়ের সন্তান। শশাঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা শতভাগ সত্যি, কারণ ছেলেবেলা থেকে শশাঙ্কের মা শশাঙ্ককে বলতেন, এমন কিছু কর যাতে মৃত্যুর পরেও মানুষ তোকে মনে রাখবে। তুই শুধু রাজা হবি না, তুই যুগ
যুগ প্রবর্তক কবি। তার মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, শিক্ষিত এবং দূরদর্শী একজন নারী। ছোটবেলায় মায়ের এই কথাগুলোই কিন্তু শিশু শশাঙ্কের মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছিল। গুপ্তদের পতনের পরে বাংলা ছিল প্রচন্ড টালমাটাল। সেই সময় প্রাথমিকভাবে শশাঙ্ক একজন সফল সেনাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরে নিজের দক্ষতা এবং বিচক্ষণতার জোরে ধীরে ধীরে গৌড়ের শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সমসাময়িক সময়ে উত্তর ভারতে রাজত্ব করছিলেন হর্ষবর্ধন, দক্ষিণ ভারতে রাজত্ব করছিলেন দ্বিতীয় পুলকেশী, আর পূর্বে আমাদের শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন সেই একমাত্র বাঙালি যিনি এই দুই মহাশক্তির সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে পেরেছিলেন। তিনি শুধু একজন শাসকই ছিলেন এমন নয়, বরং ইতিহাসে প্রথম স্বাধীন বাঙালি সম্রাট হিসেবেও কিন্তু তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন। তার রাজধানী ছিল কর্দসবর্ণ, আর তার রাজ্য বিস্তৃত ছিল গঙ্গা থেকে গোদাবরী পর্যন্ত। আর এই রাজা শশাঙ্কই প্রথম চালু করেছিলেন বঙ্গাব্দ, যা আজও কিন্তু বাঙালির আত্মপরিচয়কেই বহন করে। কারণ বাঙালি ছাড়া আর অন্য কোনো জাতিরই কিন্তু নিজস্ব অব্দ বা ক্যালেন্ডার নেই। তবে শশাঙ্ক বঙ্গাব্দের প্রবর্তন শুধু তার মায়ের কথা রাখার জন্য করেছিলেন এমনটা কিন্তু নয়, বরং সেই সময়কার সমাজ ব্যবস্থা, কৃষি, রাজনীতি বা অর্থনীতির চাহিদা কিন্তু তাকে বাস্তবিকই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। প্রথমত, শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে তখন প্রবল ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা, আর শশাঙ্ক পূর্ব ভারতের গৌড়ের অধিপতি। সেই সময়ে শাসকরা শুধু যুদ্ধ জয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেন এমন নয়, বরং নতুন ক্যালেন্ডার, মুদ্রা বা রাজত্বকাল ঘোষণা করে নিজেদের সাম্রাজ্যকে ইতিহাসে অমর করে রাখতেন। শশাঙ্ক বঙ্গাব্দ চালু করে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে ভারতের পূর্বাঞ্চল তার নিজের এবং তিনি পূর্ব ভারতের একমাত্র অধীশ্বর এবং নতুন যুগের সূচক। দ্বিতীয়ত, গৌড় ছিল অত্যন্ত উর্বর এবং কৃষি নির্ভর, যেখানে কৃষিকাজ মৌসুমী বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল ছিল। ফলে একটি কার্যকারী মৌসুমী বর্ষপঞ্জির প্রয়োজন কিন্তু বাস্তবিকই ছিল, যাতে চাষাবাদ, রাজস্ব আদায় বা ধর্মীয় উৎসবের সময়টাকে সঠিকভাবে নির্ধারণ করা যায়। বঙ্গাব্দ ছিল সেই প্রয়োজন মেটানোর জন্যই একটা বাস্তবমুখী পদক্ষেপ, যেটা শশাঙ্ক নিয়েছিলেন। আর তৃতীয়ত, শশাঙ্ক চেয়েছিলেন তার শাসনকাল শুধু একটা রাজত্ব না থেকে একটা নতুন যুগ হিসাবে পরিচিতি পাক। যেমন বিক্রমাদিত্য বিক্রম সম্বতকে চালু করে ইতিহাসে নিজেকে যুগ প্রবর্তক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনি শশাঙ্ক বঙ্গাব্দ চালুর মাধ্যমে নিজেকে স্থায়ীভাবে ইতিহাসের পাতায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। অর্থাৎ বঙ্গাব্দ বাঙালির নিজস্ব একটা যুগাব্দ এবং বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা শশাঙ্ক এর প্রবর্তন করেছিলেন। এখন প্রশ্ন হলো, এই বঙ্গাব্দের পথ চলাটা কবে শুরু হয়েছিল? দেখুন, ষষ্ঠ শতকের শেষ দশকে গুপ্ত সাম্রাজ্যের সামন্ত রাজা শশাঙ্ক নিজেকে বঙ্গের স্বাধীন সার্বভৌম শাসক হিসেবে ঘোষণা করেন 594 খ্রিস্টাব্দের 12 এপ্রিল সোমবার। মহারাজা শশাঙ্ক স্বাধীন নৃপতি হিসাবে তার শাসনকালের সূচনাকে স্মরণীয় করে রাখতে তার রাজ্যাভিষেকের দিনটাকেই সূর্য সিদ্ধান্ত ভিত্তিক বর্ষপঞ্জি অনুসারে বঙ্গাব্দকে প্রচলন করেছিলেন। এবং এই কথাটার পেছনে অনেকগুলো ঐতিহাসিক আর্কিওলজিক্যাল প্রমাণ আছে, কিন্তু এই ছোট্ট ভিডিওতে এতগুলো প্রমাণ আলোচনা করা সম্ভব নয় বলে আমি মাত্র কয়েকটার উল্লেখ করছি। প্রথমত, এই ব্যাপারে সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় বঙ্গাব্দের উৎস কথার শীর্ষক গবেষণামূলক প্রবন্ধে বলেছেন যে সৌরবিজ্ঞান ভিত্তিক গাণিতিক হিসাবে 594 খ্রিস্টাব্দের 12 এপ্রিল সোমবার সূর্যোদয় কালই বঙ্গাব্দের আদি বিন্দু। এটা বঙ্গাব্দের সবচেয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক উদ্ধৃতি। দ্বিতীয়ত, বহু ভাষাবিদ রহমতুল্লাহ বাঙ্গালী তার বঙ্গাব্দের জন্মকথা গ্রন্থেও 594 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা এবং রাজা শশাঙ্কই বঙ্গাব্দের প্রবর্তক বলে স্পষ্টভাবে মত প্রকাশ করেছেন। তৃতীয়ত, অঙ্ক কষে দেখলেও বিষয়টা পরিষ্কার হয়ে যায়। শশাঙ্ক সিংহাসন আরোহণ করেন 594 খ্রিস্টাব্দে। এটা ঐতিহাসিকভাবে একটা সত্যি ব্যাপার। আর এখন আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি, আজকে ইংরেজি হচ্ছে 2025 খ্রিস্টাব্দ আর বাংলা হচ্ছে 1431 বঙ্গাব্দ। সেক্ষেত্রে 594 খ্রিস্টাব্দে যদি বঙ্গাব্দ শুরু হয়, তাহলে 1431-এর সাথে 594 যোগ করলে 2025 পাওয়া উচিত। আসুন এবার অঙ্ক কষে দেখা যাক যে সেটা সত্যি হচ্ছে কিনা। 594 তার সঙ্গে যোগ করলাম 1431 বঙ্গাব্দ,
খ্রিস্টাব্দ, তাহলে দেখুন যোগ করে হচ্ছে 2025 খ্রিস্টাব্দ। তাহলে মিলে গেল তো অঙ্কের হিসাব। তাহলে অঙ্কের হিসাবেও শশাঙ্কের রাজ্যাভিষেকের সাথে বাংলা নববর্ষ এবং বঙ্গাব্দের মিল কিন্তু গাণিতিকভাবেও সিদ্ধ করা গেল। চতুর্থত, পেঙ্গুইন বুকস ইন্ডিয়া থেকে প্রকাশিত নীতিশ সেনগুপ্তের বই দ্য ল্যান্ড অফ টু রিভার্স, এই বইটাতে উল্লেখ রয়েছে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ডিহার গ্রাম এবং সোনাতপন গ্রামে 1000 বছরেরও প্রাচীন দুটো টেরাকোটার শিব মন্দিরের গায়ে বঙ্গাব্দের কথা খোদিত রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভেতেও কিন্তু কার্বন ডেটিং পদ্ধতিতে এটা 7ম বা 8ম শতকের বলে কিন্তু দাবি করা হয়েছে। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে প্রমাণিত সত্যি। পঞ্চমত, মেদিনীপুরের তাম্রলিপ্ত মিউজিয়ামে, বিষ্ণুপুরের তুলসীদাসের স্মৃতি সংগ্রহশালায়, স্বর্গীয় নরোত্তম বাবুর গঙ্গারিডি গবেষণা কেন্দ্রে, সাগরে অনিল খাড়া এবং রামকৃষ্ণ বেরার সংগ্রহশালায়, স্বর্গীয় দীনবন্ধু নস্করের সংগ্রহশালায় এবং সুন্দরবনের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালায় একাধিক প্রাচীন শিলালিপি এবং তাম্রলিপিতে প্রাচীন বাংলার বঙ্গাব্দ সন গণনার একেবারে স্পষ্ট প্রমাণ রয়েছে। ষষ্ঠত, দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি গ্রামে মাটি খননের সময় পোড়ামাটির এই লেখটি পাওয়া গিয়েছিল। এটি বিশিষ্ট আর্কিওলজিস্ট বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে যখন পাঠানো হয়, বতীন্দ্রবাবু তিনি এটা পাঠ করেন এবং আমাদেরকে অবগত করান এবং 1992 খ্রিস্টাব্দে পত্ন সমীক্ষার ভলিউম 1-এ নিউ এপিগ্রাফিক অ্যান্ড প্যালিওগ্রাফিক ডিসকভারিজ নামক একটা প্রবন্ধে বঙ্গাব্দের প্রবর্তক যে শশাঙ্ক, তার নিরেট আর্কিওলজিক্যাল প্রুফ বিশ্বের দরবারে তুলে ধরেন। ভিডিও সাইজ বেড়ে যাবে বলে আমি মাত্র 6টা প্রমাণ দিলাম, কিন্তু এরকম আরও অনেক প্রমাণ রয়েছে যার ওপরে নির্ভর করে বলা হয় বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্কই বঙ্গাব্দের প্রবর্তন করেন। অথচ আমরা ইদানিং শুনছি বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা নাকি আকবর। প্রতি বছর নববর্ষের সময় পত্রপত্রিকায় এটা নিয়ে লেখা হচ্ছে। 1 দশক আগেও কিন্তু এরকমটা কোনোভাবেই শোনা যেত না। গত শতাব্দীতে তো একেবারে শোনা যেতই না। এখন সত্যি আকবর বঙ্গাব্দের প্রচলন করেছেন কি না সেটাও কিন্তু আমাদের যুক্তি আর তথ্যের ভিত্তিতেই বুঝতে হবে। দেখুন, প্রথমত আমরা অঙ্কের হিসাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আকবর মোগল সম্রাট হয়েছিলেন 1556 খ্রিস্টাব্দে, আর এখন হচ্ছে 1431 বঙ্গাব্দ। সেই হিসাবে অঙ্ক কষলে কি দাঁড়ায়? 1556 প্লাস 1431 বঙ্গাব্দ হচ্ছে গিয়ে 2900 মানে 2987 খ্রিস্টাব্দ। অর্থাৎ আকবর যদি বাংলা নববর্ষ চালু করতেন তাহলে ইংরেজি ক্যালেন্ডারে এই বছরটা দাঁড়াতো 2987 খ্রিস্টাব্দ, কিন্তু এটা তো 2025 খ্রিস্টাব্দ। মানে শশাঙ্ককে ভুলে আকবরকে ক্রেডিট দেওয়ার হাস্যকর যুক্তি যদি মেনে নিতে হয় তাহলে এই বছরটাকে 2025 তা বলে 2987 খ্রিস্টাব্দ বলতে হবে। অর্থাৎ সহজ গাণিতিক হিসাব বলে দিচ্ছে বঙ্গাব্দের প্রচলন আকবর করেননি। গাণিতিক প্রমাণের থেকে বড় প্রমাণ আর কি বা হতে পারে? দ্বিতীয়ত, আইনি আকবরীতে 30 পাতা জুড়ে বিশ্বের এবং ভারতের বিভিন্ন বর্ষপঞ্জির কালক্রমিক বিবরণ রয়েছে। সবার শেষে রয়েছে আকবরের প্রবর্তিত তারিখ ই ইলাহি, কিন্তু বঙ্গাব্দ বা বাংলা সনের সেখানে কোনো রকমের উল্লেখ নেই। আকবর যদি সত্যি বঙ্গাব্দ বা বাংলা সন প্রবর্তন করতেন তাহলে আইনি আকবরীতে তার উল্লেখ থাকবে না, এ কি কোনো রকমভাবে সম্ভব? তৃতীয়ত, আকবরের শাসনকালে মোগল সাম্রাজ্য বাংলা, ইলাহাবাদ, অযোধ্যা, আগ্রা, পাটনা, মুলতান, কাবুল ইত্যাদি মোট 12টা সুবায় বিভক্ত ছিল। তাহলে শুধুমাত্র বাংলার জন্য পৃথকভাবে বিশেষ একটা বর্ষপঞ্জি তৈরি কেন করতে গেলেন আকবর? কই কাবুলের জন্য তো তিনি আলাদা কোনো বর্ষপঞ্জি তৈরি করেননি, বা অন্য কোনো সুবার জন্য তো আলাদা বর্ষপঞ্জি তিনি তৈরি করেননি। মানে আকবরের সময়ে ফসল কি শুধু বাংলাতে হতো নাকি সমগ্র ভারতে হতো? উত্তরটা হলো সমগ্র ভারতেই হতো, এখনো তাই হয়। তাহলে সমগ্র ভারতে ফসল হওয়া সত্ত্বেও কেন আকবর সমগ্র ভারতের সম্রাট হওয়ার পরেও শুধুমাত্র বাংলার এলাকার জন্য বাংলা সন চালু করতে যাবেন? বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে খাজনা বা কর কি তার প্রয়োজন ছিল না? এই সব প্রশ্নের উত্তর দিতে হবে সেই সব মানুষদের যারা সম্রাট আকবরকে বাংলা সনের প্রবর্তক মনে করেন। চতুর্থত, বলা হয় 1584 সালে এসে আকবর নাকি বঙ্গাব্দের প্রচলন করেন, যার ভিত্তি
ভিত্তি সাল ছিল 1556, যে সময় আকবর সিংহাসন আরোহণ করেছিলেন। কিন্তু যদি ধরে নিই যে 1584 সালে এসে বঙ্গাব্দের প্রচলন করেছিলেন আকবর, সেক্ষেত্রেও কিন্তু বলতে হয় 1584 সালে বাংলার অতি অল্প অংশই আকবরের মোগল সাম্রাজ্যের অন্তর্গত ছিল। 1576 সালে শেষ পাঠান সুলতান দাউদ কররানের মৃত্যু ঘটেছে। গৌড়ে আকবরের প্রতিনিধি তখন অতীব অসহায় এবং গৌড়বঙ্গে তখন 12 ভূঁইয়ার রাজত্ব চলছে। বাংলাকে তখন কার্যত শাসন করছেন প্রতাপাদিত্য, কেদার রায়ের মতো প্রবল পরাক্রান্ত 12 ভূঁইয়ারা, মোগলদের সঙ্গে যাদের ঘোর বিরোধ। মোগল অধিকৃত বাংলার রাজধানী তখন রাজমহল। বাংলার রাজনীতির ভারকেন্দ্র যশোহর বা শ্রীপুর, সেটা থেকে কিন্তু অনেকটা দূরে। এমতো অবস্থায় যেখান থেকে আকবরের প্রায় কিছুই রাজস্ব আদায় হতো না, সেই রাজস্বের জন্য আকবর নতুন অব্দ তৈরি করে ফেলবেন। যুক্তিটা হাস্যকর নয় কি? বাঙালি ঐতিহাসিক তপন রায়চৌধুরী বলেছেন যে 1594 সালের আগে গৌড়বঙ্গের ওপরে মোগলদের কোনো রকমের অধিকারই ছিল না বা সেই রকম স্থায়িত্ব ছিল না। অতএব এর 10 বছর আগেই আকবরের নির্দেশে বঙ্গাব্দ তৈরি হওয়ার ব্যাপারটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। পঞ্চমত, পাঞ্জাব থেকে দাক্ষিণাত্য, গুজরাট থেকে অসম, মণিপুর, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া হয়ে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় যেখানেই ভারতীয় সংস্কৃতি পৌঁছেছে, সকল জায়গাতেই কিন্তু বর্ষ শুরু হয় পয়লা বৈশাখে। অথচ দিল্লির আকবরের আইনি আকবরীতে বঙ্গাব্দ বা বাংলা সনের যেমন উল্লেখ নেই, তেমনই উল্লেখ নেই ফসল ঈশান বা ভালো ফসলের বছরের। হিজরি সন চন্দ্রবর্ষপঞ্জি হওয়ায় অসময়ে রাজস্ব আদায় করতে সমস্যা হচ্ছে, আর তার জন্য সৌর বর্ষপঞ্জি প্রণয়ন করেন আকবর, এমন উল্লেখও কিন্তু সেখানে নেই। আবার প্রণয়নের পর সঠিক রাজস্ব আদায় হচ্ছে, তাও কিন্তু কোথাও বলা নেই। এত গোজামিল কি মানা যায়? আপনারাই বলুন। ষষ্ঠত, পেঙ্গুইন বুকস ইন্ডিয়া থেকে প্রকাশিত নীতিশ সেনগুপ্তের বই দ্য ল্যান্ড অফ টু রিভার্সে উল্লেখ রয়েছে যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ডিহার গ্রাম এবং সোনাতপন গ্রামে 1000 বছরের প্রাচীন দুটি টেরাকোটার শিব মন্দিরের গায়ে বঙ্গাব্দের কথা খোদিত আছে, যেটা কিন্তু আকবরের থেকেও অনেক বেশি প্রাচীন। কার্বন ডেটিং পদ্ধতিতে আর্কিওলজিস্টরা এর প্রমাণও করেছেন। ডেসক্রিপশনে আমি বইটা রেফারেন্স দিচ্ছি, তথ্য প্রমাণ মিলিয়েও দেখতে পারেন। অর্থাৎ যুক্তি, তথ্য, প্রমাণের ভিত্তিতে এটা পরিষ্কার হয়ে গেল যে আকবর বঙ্গাব্দের প্রবর্তন করেননি। অথচ আকবর বঙ্গাব্দের প্রবর্তন করেছিলেন, এই প্রোপাগন্ডাটা বেশ কয়েক বছর ধরে মার্কেটে ঘুরছে। তাহলে কে শুরু করলো এই ষড়যন্ত্র? দেখুন, এই ষড়যন্ত্রকারী আর কেউ নন, তিনি হলেন স্বয়ং অমর্ত্য সেন। 2005-এ প্রকাশিত তার দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে তিনি প্রথম এই দাবিটি করেন এবং এরপরে বিভিন্ন বক্তৃতায় তিনি এটি বলতে শুরু করেন এবং ক্রমে এটা চালু হয়ে যায় যে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা নাকি আকবর। আর ইতিহাসের কোনো যুক্তি তত্ত্বের ধার না ধরেই এই বিষয়টা প্রচার করতে শুরু করে দেন মার্ক্সবাদীরা। তাহলে প্রশ্ন উঠতেই পারে যে বঙ্গাব্দ যে বাদশাহ আকবর প্রবর্তন করেছিলেন অমর্ত্য সেন, সেটার উল্লেখ কোথা থেকে পেলেন? আসলে দেশভাগের পর 1960-এর দশকে পূর্ব পাকিস্তানে বাংলা ছিল সরকারি ভাষা, অথচ সেই দেশেই রবীন্দ্র সাহিত্য ছিল একেবারে নিষিদ্ধ। এই সময়ে মানে 1964 সালে পূর্ব পাকিস্তানে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটনা হয়। হাজার হাজার বাঙালি হিন্দুকে নির্মমভাবে খুন করা হলো। ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলল নির্বিচারে হিন্দু নিধন। রায়ের বাজারের কুমোর থেকে শুরু করে ঢাকেশ্বরী কটন মিলের মালিক পর্যন্ত সবাই তখন হয়ে গেল পথের ভিখিরি। এইভাবে অর্থনৈতিকভাবে বাঙালি হিন্দুকে নিঃস্ব করে দেওয়ার পরে এবার তাদের সাংস্কৃতিক শেকড় কেটে ফেলার ষড়যন্ত্র শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তানের হিন্দু বিদ্বেষী মহল। এই প্রেক্ষাপটে 1966 সালে ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহর নেতৃত্বে বাংলা একাডেমির পঞ্জিকা সংস্কার কমিটি গঠিত হলো। এই কমিটির 4 নম্বর সুপারিশে বলা হলো বঙ্গাব্দের প্রবর্তক হলেন বাদশাহ আকবর। এই পঞ্জিকা সংস্কার কমিটি বাংলা পঞ্জিকাকে কিছুটা পরিবর্তন করে একটা নতুন পঞ্জিকার প্রস্তাব করলো, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্যালেন্ডার। এখানেই 14ই এপ্রিল দিনটিকে
পয়লা বৈশাখ হিসাবে নির্দিষ্ট করে দেওয়া হলো, মাসের দিনগুলোর সংখ্যা পাল্টে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি রকমের ছোট ছোট পরিবর্তন করা হলো। কিন্তু পূর্ব পাকিস্তানের শেষের দিনগুলোতে এই ক্যালেন্ডার প্রণয়নের সম্ভাবনা ছিল না। স্বাধীন বাংলাদেশেও শুরুর দিকে এই পঞ্জিকাকে কিন্তু চালু করা যায়নি। পরে 1988-তে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষিত হওয়ার ঠিক পরের বছরই চালু হলো নতুন জাতীয় ক্যালেন্ডার, যেখানে লেখা ছিল আকবর বঙ্গাব্দের প্রবর্তন করেন। এখন কেন এই ষড়যন্ত্র? কারণ দেশভাগের সময় সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা যায়নি, কিন্তু বৃহত্তর ইসলামী বাংলাদেশের স্বপ্ন এখনো অটুট রয়েছে। আর তার জন্য শুধু পশ্চিমবঙ্গের জমি দখল নিলেই তো চলবে না, বাঙালির জাতিসত্তার দখলটাও নিতে হবে। বাংলা ভাষার আরবীকরণ থেকে শুরু করে আকবরকে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতার স্বীকৃতি দেওয়া, খণ্ডিত পূর্ববঙ্গকে বাংলাদেশ নামকরণ করা, হাজার বছরের বাঙালির এই তত্ত্ব সামনে নিয়ে আসা, সনাতন ঐতিহ্য বর্জন করে নতুন বাংলা ক্যালেন্ডারের প্রণয়ন, এই সবই কিন্তু বাঙালি জাতিসত্তাকে হাইজ্যাক করার এক একটা মাইল ফলক। এই প্রচেষ্টার সাফল্যের জোরেই আজ পশ্চিমবঙ্গে বাঙালি পর্যন্ত বিশ্বাস করছে আকবরই নাকি বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা। ষড়যন্ত্রটা কত গভীরে নিশ্চয়ই বোঝাতে পারলাম। কিন্তু ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, পাকিস্তানি আমলে তাড়াহুড়ো করে বাংলার সঙ্গে সম্পর্কবিহীন আকবরকে বঙ্গাব্দের প্রতিষ্ঠা করতে গিয়ে বোধহয় একটু ভুল হয়ে গেছিল। কে জানতো যে পূর্ব পাকিস্তান আর টিকবে না। এখন বাংলাদেশি জাতীয়তাবাদের আবহে মোগল সম্রাট আকবরের গায়ে কেমন একটা পাকিস্তান পাকিস্তান গন্ধ। তাই বিগত 2 দশকে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হিসাবে বাংলাদেশে নতুন নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। এবার আকবরের বদলে সুলতানি বাংলাহ আলাউদ্দিন হুসেন শাহের নাম চর্চা করছে বাংলাদেশ, কিন্তু তাকেও বাঙালি করতে সম্ভবত কোনো অসুবিধে হচ্ছে। আর তাই পল্টিবাজ বাংলাদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা হিসাবে মুর্শিদ কুলি খাঁর নাম প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবে কখনো আকবর, কখনো হুসেন শাহ, কখনো মুর্শিদ কুলি খাঁর নাম বঙ্গাব্দের সঙ্গে জোড়ার ষড়যন্ত্র জারি আছে। গ্রেটার ইসলামী বাংলাদেশের স্বপ্নদর্শীরা যতদিন না তাদের মন মতো বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা খুঁজে পাচ্ছেন, এমন অনেক খা আসবেন, অনেক খা যাবেন। আর বাঙালির অস্তিত্ব সংকট গভীর থেকে গভীরতর হবে। এই সংকট থেকে বাঁচতে গেলে বাঙালিকে কিন্তু ফিরতে হবে তার শেকড়ে, অধিকার করতে হবে নিজের ভাষা, নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য এবং নিজেদের বাঙালি সনাতনী জাতিসত্তাকে। আর তার প্রথম ধাপ হিসাবে বাঙালিকে আজ অবশ্যই স্মরণ করতে হবে বঙ্গাব্দের প্রকৃত প্রতিষ্ঠাতা বঙ্গাধিপতি মহারাজাধিরাজ শশাঙ্ককে, যিনি বাঙালিকে পরিণত করেছিলেন সুসংগত এক জাতিতে, দিয়েছিলেন এক গৌরবময় পরিচয় এবং প্রচলন করেছিলেন বঙ্গাব্দের। মনে রাখতে হবে যে বঙ্গদেশের নাম সনাতন মহারাজা প্রহ্লাদের প্রপৌত্র বঙ্গের নাম অনুসারে। মনে রাখতে হবে বঙ্গের প্রথম রূপকার পরম শৈব শশাঙ্ক। শশাঙ্কই প্রথম ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত বাংলাকে জয় করে এই ঐক্যবদ্ধ রূপ দেন। শশাঙ্ক এত অঞ্চল জয় করে বঙ্গ প্রতিষ্ঠা না করলে বাংলার আয়তন খুবই ছোট হতো, একটা জেলার সমান হতো। সেক্ষেত্রে না থাকতো বঙ্গ আর না থাকতো পশ্চিমবঙ্গ। অতএব প্রপাগন্ডা থেকে সাবধান থাকুন আর ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে শশাঙ্ককেই বঙ্গাব্দের প্রবর্তন মানুন। আজ একজন শিক্ষক হিসাবে এই ভিডিওটাকে বানিয়ে আমি আমার পবিত্র কর্তব্যকে পালন করেছি। এবার আপনি এই ভিডিওটাকে লাইক করুন আর এই ভিডিওটার লিঙ্কে আপনার প্রিয়জনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যত পারুন শেয়ার করুন। দরকারে ভিডিওটাকে ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করুন আর এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন জয় বঙ্গ, জয় শশাঙ্ক।